যে আজকে দুটো মামলা ছিল, একটা 2021 সালের পুরাতন মামলা, আর নতুন মামলার মধ্যে আশুলিয়াতে যে লাশ 6 জনকে লাশ পুড়িয়ে দেওয়া হয় সেই মামলাটির শুনানির জন্য ছিল আজকে আমাদের পক্ষ থেকে একটা সময়ের দরখাস্ত ছিল যে তদন্ত রিপোর্টটা আমরা বলতে তদন্ত সংস্থা দাখিল করবেন সেই জন্য সময় চাওয়া হয়েছে। কিন্তু ইনফ্যাক্ট এই মামলার তদন্ত রিপোর্টের খসড়াটা অলরেডি চলে এসেছে আমাদের হাতে, হয়তো কয়েকদিন সময় লাগবে মাত্র। আদালত যদিও 28 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন, কিন্তু এটা আসলে তদন্ত প্রস্তুত হয়ে গেছে, রিপোর্ট প্রস্তুত হয়ে গেছে। ঈদের পরপরই এটা দাখিল করা হবে আনুষ্ঠানিকভাবে। অনানুষ্ঠানিকভাবে আমাদের হাতে এটা চলে এসেছে, সে কারণে 28 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন এবং আমরা আশা করছি এই মামলাটার ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়েই হয়তো আনুষ্ঠানিক বিচারের কাজটা শুরু করা যাবে। এটা আনুষ্ঠানিকভাবে প্রাপ্তির পরে এটা আপনাদেরকে আমরা জানাবো। একই সাথে আজকে আপনাদেরকে আমরা জানাতে চাই যে চানখারপুল সংক্রান্ত যে আলাদা একটা মিসকেস ছিল সেটিরও তদন্ত রিপোর্ট খসড়াটা আমাদের হাতে চলে এসেছে। এটারও ফিনিশিং যে টাচ সেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঈদের পরপরই সেটাও চলে আসবে আমাদের হাতে, আসলে সেটারও ফর্মাল চার্জ দাখিলের প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। তো আজকের দিনে এটাই প্রসিডিং ছিল। আর যেহেতু ঈদের আগে আর কোনো কর্মদিবস নাই, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, আপনাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি। ভাইয়া, আমরা কি তাহলে বলতে পারি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার বিচার ঈদের পর শুরু হচ্ছে? না, আনুষ্ঠানিক এখন বিচার শুরু হচ্ছে ঈদের পর বললে আবার একটা বিভ্রান্তি তৈরি হতে পারে, কারণ রিপোর্টটা ফাইনালি পাবো আমরা। তো রিপোর্টটা ফাইনালি পাওয়ার পরে ফর্মাল চার্জ দাখিল হলে বিচার শুরু হবে বলতে পারেন, কিন্তু যদি আপনারা বলেন যে ঈদের পরেই বিচার শুরু হচ্ছে তাহলে একটু বিভ্রান্তি হবে, কারণ ইনফ্যাক্ট ঈদের পরপরই ফর্মাল চার্জ দাখিলের প্রক্রিয়াটা শুরু হবে, এটা বলতে পারেন। চাঙ্কারপুলেরটা কি খসড়া আসছে নাকি ওটা চূড়ান্ত প্রতিবেদন? ওইটাও খসড়াটা চলে আসে। আনাস সহ শাহরিয়ার না না, চানখারপুলে তুমি শহীদের সংখ্যা বলছো না? 5ই আগস্ট ঘটনা। এটা রিপোর্ট এই জন্যই খসড়া বলছি, 7 না 6 চূড়ান্ত হবে ফাইনাল রিপোর্ট পাওয়ার পর। একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির পরপরই এটা ফাঁস হয়ে যাচ্ছে, এবং ফাঁস হয়ে যাওয়ার কারণে আমরা যতটুকু জানতে পারছি অলরেডি 22 জন পুলিশ কর্মকর্তা গা ঢাকা দিয়েছেন বা ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন। এখন ওয়ারেন্টটা বেসিক্যালি এর সঙ্গে জড়িত থাকছে রেজিস্ট্রার কার্যালয়, প্রসিকিউশন, তদন্ত সংস্থা, পুলিশ মহাপরিদর্শকের কার্যালয়, আরও বিভিন্ন সংস্থা থাকছে। আসলে কোন জায়গা থেকে এটা ফাঁস হচ্ছে আপনারা চিহ্নিত করতে পেরেছেন কিনা, বা কোনো কমিটি বা কারো প্রতি আপনাদের কোনো সন্দেহ হয় কিনা কোনো দপ্তরে? এটা দুর্ভাগ্যজনক যে এখানে কোনো না কোনো জায়গার থেকে এটা ফাঁস হচ্ছে। এটা আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সম্ভবত এই ট্রাইব্যুনালের সাথে সম্পৃক্ত কোনো একটা মহল এটার সাথে জড়িত, বা প্রসিকিউশনের মধ্যে অফিসেও থাকতে পারে। আমরা এই বিষয়টাকে গভীরভাবে উদ্বেগের সাথে বিশ্লেষণ করছি এবং তথ্য প্রমাণ আদি সংগ্রহ করছি। যদি আমরা প্রমাণ পাই যে প্রসিকিউশনের অফিসের কেউ, প্রসিকিউশন টিমের সদস্য কেউ, অথবা ট্রাইব্যুনালের কোনো কর্মকর্তা কর্মচারী যারাই হোক, যারা এই ধরনের তথ্য ফাঁসের সাথে জড়িত হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে। আমরা এটা খুব সিরিয়াসলি নিয়েছি এবং উদ্বেগের সাথে এটা নিয়েছি। আমরা এটাকে নিশ্চিদ্র করার জন্য প্রয়োজনীয় তদন্ত কাজ চালাচ্ছি। আমরা যাকে পাবো এটার জন্য দায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। যেহেতু তদন্তাধীন আমরা শিওর বলছি না, তবে বোঝা যাচ্ছে যে এখান থেকে কোথা থেকে হচ্ছে, কারণ অর্ডারটা হওয়ার আগ পর্যন্ত কিন্তু কেউ জানতে পারছে না। অর্ডারটা যখন কোর্টে হচ্ছে তাৎক্ষণিকভাবে জানানো হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে জানানোর কাজটা অর্ডার হওয়ার সাথে সাথে এখান থেকে কোনো না কোনো জায়গা থেকে যাচ্ছে, ন্যাচারালি এই বিল্ডিংয়ের মধ্য থেকেই যাচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। তবে এটা অন্য কোনো লোকও হতে পারে, তদন্তের পরেই বলা যাবে। ভাই, আপনার উপর একটা গুরু দায়িত্ব এসছে যে জুলাই আগস্ট গণহত্যার পুরো আন্দোলনের সফলতা বিফলতা আপনার এই ট্রাইব্যুনালের বিচারের উপর নির্ভর করছে অনেকটা। সেখানে যদি এরকম তথ্য ফাঁস হয়ে যায়, আশঙ্কা করা হয়, তাহলে কি আপনি শত্রুর সাথে বসবাস করছেন এমন কিছু? অবাক হবার কিছু নেই, হতেই পারে, এমন হতে পারে, কারণ আপনারা জানেন যে এই বিচারটা অসম্ভব স্পর্শকাতর বিচার, এবং যারা এখানে আসামি হয়ে এসেছেন তারা প্রভাবশালী, তাদের হাতে অর্থবিত্ত আছে, তারা নানানভাবে এই বিচারকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করবেন
বিতর্কিত করার চেষ্টা করবেন, আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করবেন, জাজদেরকে বিতর্কিত করার চেষ্টা করবেন, প্রসিকিউশনকে বিতর্কিত করার চেষ্টা করবেন, এবং সেই চেষ্টা কিন্তু চলছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। কিন্তু আমরা তাদেরকে একটা জিনিস বলবো যে এই ধরনের বিতর্ক তৈরি করে অসাধু পন্থা অবলম্বন করে বিচার বন্ধ করা যাবে না। এই বিচারের ব্যাপারে আমরা কমিটেড এবং এটার জন্য আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। সুতরাং আমরা সচেতন আছি, আমরা বুঝতে পারছি যে এটা নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে, কিন্তু ইনশাল্লাহ আমাদের এখানকার কমিটমেন্ট, আমাদের দায়িত্ববোধ, আমাদের জাতির প্রতি আমাদের অঙ্গীকার, এগুলোর মাধ্যমে আমরা তাদের সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেব এবং এই বিপ্লবের অর্জন, এই শহীদের রক্তের মাধ্যমে যে অর্জিত বিপ্লব, তার যে অর্জন, সেটাকে আমরা ব্যর্থ হতে দেব না। বিচার পুরো দমে এটার কাজ চলছে। যতক্ষণ পর্যন্ত তদন্ত রিপোর্টটা দাখিল না হয়, প্রসিকিউশন অফিসের আসলে দৃশ্যমান কোনো কাজ কেউ দেখতে পায় না, কারণ আমরা আইনজীবী। তদন্তর সংস্থার কাছ থেকে রিপোর্টটা যখন আসে, তখন আইনজীবীদের কোর্টরুমের কাজটা শুরু হয়। তো যতক্ষণ তদন্ত চলে তখন কিন্তু প্রসিকিউশন অফিসের দেখানোর মতো তেমন কোনো কাজ নেই। আমরা কোর্টে এসে কিছু ওয়ারেন্টের জন্য আবেদন করি, আপনাদের সামনে কথা বলি, কিন্তু যখনই আমি তদন্ত রিপোর্টটা হাতে পাবো তখনই কিন্তু আমার মূল কাজটা শুরু হবে। ফর্মাল চার্জ দাখিল হবে, চার্জ হিয়ারিং হবে, সাক্ষী আসবে, কোর্টরুমের যে নিয়মিত কার্যক্রমটা শুরু হবে। কিন্তু এইটা আমি করতে পারবো না যতক্ষণ তদন্ত সংস্থা আমাকে রিপোর্টটা না দেবে। তদন্ত সংস্থা একটা স্বাধীন সংগঠন, তারা স্বাধীনভাবে তদন্ত করেন। সে কারণে তদন্ত সংস্থার রিপোর্ট প্রাপ্তির জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। পাওয়া মাত্র আপনারা দেখবেন প্রসিকিউশন কিভাবে তার দায়িত্ব পালন করে। ইনশাল্লাহ সেটা ঈদের পর থেকে দৃশ্যমান হবে। যদিও আপনারা জি, যেটুকু বলা যায় সেটা হচ্ছে যে এই চানখারপুলে কিন্তু শহীদ আনাসকে হত্যা করার ঘটনাটা এর মামলার মধ্যে সম্পৃক্ত। যে মায়ের কাছ থেকে অনুমতি না নিয়ে পালিয়ে এসে আন্দোলনে যোগ দিয়েছিল এবং একটা চিঠি লিখে এসেছিল, হৃদয়স্পর্শী চিঠি। সেখানে সে বলেছিল যে মা, এই আন্দোলনে যোগ না দিয়ে আমি থাকতে পারলাম না, তোমাকে বলে গেলে হয়তো যেতে দিতে না, কিন্তু যখন দেখছি আমাদের ভাই বোনেরা আন্দোলনে যাচ্ছে, পঙ্গু মানুষেরা আন্দোলনে যাচ্ছে, দেশের জন্য তারা জীবন দিচ্ছে, তখন যদি আমি ঘরে বসে থাকি অপরাধী মনে হবে। তাই তোমাকে না জানিয়ে আন্দোলনে গেলাম, আমি যদি ফিরে না আসি তাহলে মনে করবে তোমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে। এবং সে বলেছে যে জীবনের সব অপরাধের জন্য ক্ষমা চাই। এই যে একটা কিশোরের আকুতি ছিল দেশকে মুক্ত করার জন্য, এবং মাকে না বলে এসে আসলো, এবং সেখানে গলির মধ্যে একটা দোকানে গুলি বর্ষণের সময় সে আশ্রয় নিয়েছিল। সেখানে গিয়ে ঠান্ডা মাথায় তাকে গুলি করে হত্যা করা হয় এবং যে গুলি করেছে তাকে আইডেন্টিফাই করা হয়েছে, তাকে গ্রেপ্তারও করা হয়েছে। এই মামলার এই হৃদয়স্পর্শী কাহিনী সম্পৃক্ত আছে। তো আমরা যেগুলো তথ্য পেয়ে গেছি, এই চূড়ান্ত রিপোর্টটা পরপরই ঈদের পরপরই আশা করি আমাদের হাতে আসবে এবং সেটারও বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আমরা এইসব শহীদদের পরিবারের প্রতি, শহীদদের প্রতি যে দায়িত্ব, সেটা আমরা পালন করব। আচ্ছা, আপনি আসলে ঘটনা বলছেন মাত্র 2 জন গ্রেপ্তার, বাকিরা পলাতক। জি, সেটাই তো বলছেন। জি জি, ঠিক আছে। শেখ হাসিনা মামলা একটু বলে দেন, যেহেতু বলছিলেন ঈদের পরে। আচ্ছা, শেখ হাসিনার মামলার ব্যাপারে যেটা কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, এটা হলো সবচেয়ে বেশি ডকুমেন্ট এখানে ইনভলভড। সেটারও চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে, আশা করছি ঈদের পরে সেটাও চলে আসবে। কারণ শেখ হাসিনার কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণ করার জন্যে সবগুলো মামলারই কিন্তু এক্সট্রাক্ট, সব ঘটনারই এক্সট্রাক্ট কিন্তু এখানে চলে আসবে। এর বাইরে যে সেন্ট্রাল তার যে সমস্ত ব্যাপার স্যাপার ছিল সেগুলো এখানে আসবে। সুতরাং এটা অনেক বড় মামলা, সেই জন্য এটা একটু বেশি সময় লাগছে, বাট এটাও আমরা আশা করছি ঈদের পরপরই এটাও চলে আসবে আমাদের কাছে।